বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণ পর ব্রিফিং। কঠিন সময়ে ঐক্যের জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা। শিগগিরই দেশে ফিরবেন তিনি, জানালেন সালাউদ্দিন। আলাদা দিনে গণভোটের দাবিতে অনড় জামাত। রাষ্ট্র সংস্কারের স্বার্থে এমন অবস্থান, বলছেন গোলাম পরোয়ার। পিছু হটবে না সমমনা দলগুলো। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। 3 দফা দাবিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে। বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনায় বিঘ্ন ঘটায় অভিভাবকদের ক্ষোভ। এবং টি-20 সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে কিছুক্ষণ পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ইতিবাচক ফলের খোঁজে লাল সবুজ। চমকে দিতে চায় আইরিশরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণ পর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের ব্রিফিং করার কথা রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল। এর আগে সোমবার এভারকেয়ার হাসপাতালে আসে চীনা চিকিৎসকদের প্রাথমিক দল। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজও হাসপাতালের সামনে ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে গত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল 10টায় দেয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা এবং দেশের মানুষের ভালোবাসা ও দোয়া গভীরভাবে তাকে স্পর্শ করেছে। এজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি আরও জানান, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নিয়মিত এ বৈঠকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই। 2.5 ঘন্টা পর রাত 11টায় শেষ হয় বৈঠক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি, অন্য কোনো বিষয় না। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবিতে আবারও রাজপথে জামাত সহ 8 দল। সংস্কারের স্বার্থে এই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, দাবি থেকে পিছু হটবে না সমমনা দলগুলো। শফিক মুন্সি জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে গত সেপ্টেম্বর থেকে সমমনা 8 দলকে নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে নভেম্বরের শুরুতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে গণ আকাঙ্ক্ষা বিরোধী আখ্যা দিলেও সে সময় কঠোর কোনো কর্মসূচিতে যায়নি জামায়াত। তবে গত শনিবার থেকে শুরু হওয়া 8 দলের 7 বিভাগীয় সমাবেশে হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। সরকারের তৈরি করা গেজেট
এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আলাদা দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দাবি থেকে কখনোই পিছপা হননি তারা। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অনড় অবস্থান। ক্ষমতার কেন্দ্রে গিয়ে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়, এভাবেই আমরা যে সংবিধানের সংস্কারগুলো করছি, রাষ্ট্রীয় কাঠামোটা, এটা পাবলিককে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেটা জাতীয় নির্বাচনের আগে এটা বুঝাইতে হবে এবং তার আগে ভোট হতে হবে। জনগণ বুঝে শুনে হাতে ভোট দেবে, যারা না হাতে দিতে চাবে তারা দেবে। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের দাবি ছিল জামাত ইসলামীর এবং আমরা একই সঙ্গে আন্দোলনরত অভিন্ন কর্মসূচিতে যে 8 দল তাদের। সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখার কথাও জানান জামায়াত সেক্রেটারি। প্রধান উপদেষ্টার ভাষণ, গেজেট, ইভেন জুলাই সনদের যে আদেশ জারি হলো, সব জায়গাতেই একই দিনে গণভোটের বিধান রাখা হয়েছে। আমরা 8 দল একথা এখনও বলে যাচ্ছি যে এটা না করার কারণে যে সংশয়, যে সংকট তৈরি হলো, এটা সরকারকে দূর করতে হবে। এই আন্দোলন এই দাবি থেকে সরে যায়নি। আমরা এখনও বলতে থাকব যে আপনি সুযোগ আছে, আপনি গণভোট আগে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই জামায়াত নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। এর আগে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য আজমাইন ইশরাককে সোর্ড অব অনার প্রদান করা হয়। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট অংশ নেন। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 7 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দেন। এ মামলায় ইনুর বিরুদ্ধে 6 জন হত্যাসহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান। মামলাটিতে মোট আসামি 16 জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক রয়েছেন আর গ্রেফতার আছেন 8 জন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 আসামি পলাতক। গত 18 সেপ্টেম্বর সাবেক জেএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সরাসরি যাচ্ছে নির্বাচন ভবনে। Regarding this election, 13th election, especially the situation what is going on, is this respected? So we see that the preparations are well in hand for these elections. There will inevitably be challenges. You have a huge country with a huge population, and it is the first time for many of your citizens to go to the polls for a number of reasons. So there is a job now of civic voter education that has to be completed. That will imply popular debate, it will imply the government, it will imply the election commission going and telling your ordinary voters what it means to take part in an election, and perhaps with a little bit more complexity, what the referendum means, what it implies, because that will be a very exciting moment for this country. But we see these preparations well in hand. We see that
There is a very significant consideration of the logistical challenges, also of potential security challenges. And what we are discussing with all of the Bangladeshi stakeholders involved in this vote is how do you mitigate the risks and how do you ensure that the elections are smooth and participatory. That's what we want to see. সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা ব্যাহত হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাব তার কাছে। মওদুদ, আমাদেরকে বিস্তারিত জানান। একই সাথে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেটি 10টা থেকে 12টা পর্যন্ত। একজন মাত্র শিক্ষক সেই পরীক্ষার কার্যক্রম দেখভাল করেছেন, ফলে পরীক্ষা ব্যাহত হয়েছে, পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে এবং আদৌ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সে নিয়ে সন্দিহান থাকায় উপস্থিতি একেবারেই কম ছিল। আমি রয়েছি রাজশাহী রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা কার্যক্রমের চিত্র ছিল এটি। এবং আমি আরও বেশ কয়েকটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল পরিদর্শন করেছি এবং সেখানেও দেখেছি একজন মাত্র শিক্ষক পরীক্ষা নিয়েছে এবং মাধ্যমিকের কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সব মিলিয়ে বার্ষিক পরীক্ষার যে কার্যক্রম সেটি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা পরীক্ষা বর্জনের যে কর্মসূচি নিয়েছেন সেটি তারা পালন করছেন। অভিভাবকদের চাপে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি শুধুমাত্র এই বার্ষিক পরীক্ষা গ্রহণ করছেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শিক্ষকদের আন্দোলনকে তারা সম্মান করেন, কিন্তু এই যে শিক্ষার্থীদের জিম্মি করে অর্থাৎ বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষা গ্রহণ করবে না তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে পরীক্ষা কার্যক্রম যদি ব্যাহত হয় তাদের ব্যবস্থা নেওয়া হবে। এখানকার অভিভাবকরা বলছেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বার্ষিক পরীক্ষা কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানে পরীক্ষার্থীরা অনুপস্থিত থাকছে এবং পরীক্ষার যে হলের পরিবেশ সেটি আসলে কোনোভাবেই পরীক্ষা উপযোগী নয়। সে কারণে যেসব শিক্ষকরা আন্দোলন করছেন এই বার্ষিক পরীক্ষার কার্যক্রম ব্যাহত করার কারণে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটি নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী শিক্ষকদের সাথে, তারা বলছেন যে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে আমরা জেলা প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বার্ষিক পরীক্ষায় যে গাফিলতি যদি কারোর বিরুদ্ধে থাকে সেই ব্যবস্থা তারা নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরকারি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আমাদেরকে রাজশাহী থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা। সময় সংবাদে আরও থাকছে। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ধূম্রজাল সাক্ষাতের দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা, নিরাপত্তা জোরদার। এবার বাণিজ্যের সংবাদ। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু এক বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা স্টাক আপ আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু না। ইট ওয়াজ ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠকে অংশ নেয় মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের, কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই,
বিশেষ করে যে কার্বোনেটেড ড্রিঙ্কের জন্য অতিরিক্ত বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার, তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যাতে। আমরা তো সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি। যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। গত 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন, প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর মাসুম কামাল, প্রফেসর ডক্টর AZM সালে, প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল, সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর জন প্যাট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবাইদা রহমান সহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন।
দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য, এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনি গুজবের কথা বললেন, সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে সংবাদ পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে। খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা, উনি কি ওইখান থেকে কি উন্নতির দিকে গেছেন বা বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে কিনা একটু পরিষ্কার করবেন। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। ধন্যবাদ। যেটি জানানো দরকার আমরা সরাসরি ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জন জুলাই যোদ্ধা। যে স্বজনদের চোখে মুখে ছিল শুধু হতাশা, প্রিয়জনের মুক্তির খবরে তারাই আজ আনন্দে আত্মহারা। আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা 24 প্রবাসী বাংলাদেশের মুক্তির খবর পরিবারগুলোর কাছে যেন নতুন জীবনের শুরু। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রবাসী জুলাই যোদ্ধাদের পরিবার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ 6 তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন। প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি। কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আর দপ্তর থেকে দপ্তরে ছুটছিলেন তিনি। সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা। 1 বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি। আজকে আমি অনেক পরিমাণ খুশি, কারণ বিগত 1 বছর পর আমি খুশির মুখ দেখছি। আমার চোখ থেকে টোটাল পানি সরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের। পরে 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে 1 বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে 2 মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে। প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলোও। প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা। 1 বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে
আমাদের ভাইরা মুক্তি পাচ্ছে, সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের পরিবার বলেন, আমাদের বন্ধু 24টা পরিবার বলেন, সবাই আলহামদুলিল্লাহ খুশি। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দী প্রবাসীদের স্বজনেরা। সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল, পাশে ছিল। সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল। আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে, সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে মানে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে। সময় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সময় চ্যানেলকে পেয়েছি পাশে, আমাদের পাশে। গেল 28 নভেম্বর শুরু হয় 24 জন বন্দীর মুক্তি প্রক্রিয়া। খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আর বন্দী অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের। এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর। মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ধূম্রজাল কাটছেই না। তার সাক্ষাৎ দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। এর আওতায় সব ধরনের সভা, সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল সহ 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও হাইকোর্টের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এর আগে সোমবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা দেয় পিটিআই। ये लोग जिनके खिलाफ हम जा रहे हैं, सुप्रीम कोर्ट ने हमें जिस इलाकों के अंदर। খেলার খবর, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলের আশা টাইগারদের। টানা খেলার মধ্যে থাকায় মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পেস বোলিং কোচ শন টেইট। এদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। ম্যাচের ফলাফল বাদেও যেখানে গুরুত্ব পাচ্ছে সেরা একাদশ নির্বাচন। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শিষ্যরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। আমি চোটের সংখ্যা নিয়ে ভীত নই, এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও। বেলা 1:30 নাগাদ শুরু হয় তাদের অনুশীলন। শেষ ম্যাচ হবে দিনের আলোয়, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়তো এমন প্রচেষ্টা। শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের হাতে। নতুন ভোটারদের কেন্দ্রে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছে ইইউ। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস।
এবং আলাদা দিনে গণভোটের দাবিতে অনড় জামাত, রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অবস্থান, বলছেন গোলাম পরোয়ার। পিছু হটবে না সমমনা দলগুলো। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এসএম ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।